১৭৩ বছরের ইতিহাসের উষ্ণতাকে ছাড়িয়ে যেতে পারে ২০২৪ সাল, এমন আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু সংশ্লিষ্টদের। তারা বলছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যার প্রভাবে উত্তাপ বেড়েছে এই অঞ্চলেও। গেল ১০০ বছরে ১ ডিগ্রির উপরে যে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, তা আর বাড়তে না দেয়াই হবে চ্যালেঞ্জ। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের প্রথম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। স্বস্তির বৃষ্টি, উত্তাপের হাঁসফাঁসে, নাভিশ্বাসে জলের প্রার্থনা থাকে সব মহলে। কিন্তু বাড়ছে উত্তাপ, তাতে খাপ খাওয়ানোই যেন বিশ্বজুড়ে মানুষের বড় চ্যালেঞ্জ। ১৮৫০ সাল থেকে পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত করা তাপমাত্রার বিশ্লেষণ বলছে, বিশ্বের ইতিহাসে ২০২৩ সাল অর্থাৎ গেল বছর ছিল সবচেয়ে উষ্ণতম বছর, যা ৫০ বছরের আবহাওয়ার গড়কে অতিক্রম করেছে। চলতি বছরের জানুয়ারি মাসও বৈশ্বিক উষ্ণতার রেকর্ড ছুঁয়েছে। ২০২৩ সাল ছিল উষ্ণতম বছর এবং বাংলাদেশেও মাইল্ড টু মডারেট অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা ক্রমশ তার ব্যক্তিকাল বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করছি যে এই যে চরম ভাবাপন্ন তাপপ্রবাহ, এই তাপপ্রবাহর ব্যক্তিকাল বাড়বে এবং গ্লোবাল উষ্ণায়নের ছোঁয়া যেহেতু বাংলাদেশে লেগেছে। ২০২৩ সাল উত্তপ্ত বছর ছিল এবং আমরা আশঙ্কা করছি ২০২৪ সাল উত্তপ্ত বা উষ্ণতম বছর হতে যাচ্ছে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ, ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। কেন গরম বাড়ছে? কেনই বা পৃথিবী উত্তপ্ত হচ্ছে ক্রমেই? গবেষকরা বলছেন, পৃথিবী উত্তপ্ত হওয়ার প্রধান কারণগুলো মানুষেরই সৃষ্টি করা। শিল্প বিপ্লবে গ্রিনহাউস গ্যাসের নির্গমন, জলবায়ু পরিবর্তন, প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ এল নিনোর প্রভাব সহ নানা কারণে প্রাক বর্ষা, বর্ষা ও বর্ষা পরবর্তী ৩ সময়ে তাপমাত্রা বাড়ছে। বর্ষা আসছে দেরিতে, যাচ্ছেও দেরিতে। তাপপ্রবাহের সংখ্যা বাড়ছে দিন দিন। দেখা যাচ্ছে চরম ভাবাপন্ন অবস্থা। বিশ্বব্যাপী তাপমাত্রার বৃদ্ধি এটি একটি ঘটনা চলমান এবং বৈশ্বিকভাবেই একটা চিন্তার বিষয়। অনুমান করা হয় গত ১০০ বছরে হয়তো ১ থেকে ১.৫ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা বেড়েছে পৃথিবীতে বৈশ্বিকভাবে, এবং গত হয়তো ১০-১৫-২০ বছরে এটা আমরা আমাদের জীবিতকালে আমরা উপলব্ধি করছি খুব ভালোভাবেই। ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত আবহাওয়ার গড় তাপমাত্রাকে অতিক্রম করেছে ২০২৩ সালের তাপমাত্রা, যা ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে প্রায় ১.৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গবেষকরা বলছেন ২০২৩কে ছাড়িয়ে যাবার ৩৩ আশঙ্কা রয়েছে ২০২৪ সালের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার হিট অ্যালার্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে টানা তাপপ্রবাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে বিভিন্ন অঞ্চলে গলে গেছে মহাসড়কের পিচ। এদিকে বৃষ্টির জন্য বিশেষ নামাজ হয়েছে অনেক জেলায়। হিট স্ট্রোকে রাজবাড়ী, সিরাজগঞ্জ, ভোলায় ৩ জনের মৃত্যু হয়েছে। মিজান রহমানের রিপোর্ট। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত ৭২ ঘন্টা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবনযাপন বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকায় রোদের তাপে মহাসড়কে রাস্তার পিচ গলে গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রবীণ শিক্ষক ও সিরাজগঞ্জের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছে। এদিকে তীব্র গরমে কষ্টসাধ্য হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। অনেকই কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না তাপদাহ। তারপরে পেটের টাকা দেয়, বাইরে তো হয় না, খেলে আমি ভাত পাই না। ব্যক্তি ভাড়া কেউ দেয় না এবং আমরা ব্যক্তি ভাড়া চাইও না, কারণ চাইলে তো অনেকে রাগ করে। বাচ্চা দিন দিরা
তাপমাত্রা বেশি, এই কারণে শরবতের ব্যবসা ভালো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমান যে হিটওয়েভ, এটা থেকে সহসায় পরিত্রাণের কোনো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে না, কারণ হিটওয়েভ থেকে পরিত্রাণের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় তখন এই পরিস্থিতির একটা পরিবর্তন হতে পারে, তবে সহসায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে বৃষ্টির জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায় মুসল্লিরা বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এদিকে হাইকোর্ট সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিশুদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তর হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের মধ্যে সুস্থ থাকতে পানিসহ তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ব্যাংকক স্থানীয় সময় দুপুর 1টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করলে গান স্যালুটের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পুয়াং পেট চুনলাইত শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশের সরকার প্রধান এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে যোগ দেবেন। এর আগে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা ত্যাগ করেন। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা সেই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেল দলের সেই নির্দেশনা প্রায় কেউই মানেননি। এ অবস্থায় বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা নির্বাচনে অংশ নিচ্ছেন তা বুঝতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। শেষ পর্যন্ত যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো নেব। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি না করা গেলে দলের শৃঙ্খলায় সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শত বাধা বিপত্তি পার করে আওয়ামী লীগ বাংলার মাটিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনের মধ্যে কারা পড়বেন এ বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি, আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না, আমাদেরটা আমাদের কাছে থাকে। আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে তার দায় দলের নয় বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এতে দল অনেকটাই সফল বলে দাবি দলটির নেতাদের। তবে শেষ পর্যন্ত যারা নির্বাচনে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলগতভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের নির্বাচনে বিএনপির অন্তত ৩৮ জন বর্তমান ও সাবেক নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এদের 18 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। দলের অনুরোধ সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, ওই সময় দলের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার নিজের বাস্তবতা, বয়স সবকিছু মিলিয়ে জনগণের একটা চাওয়া ছিল। আমিও কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি এবারের নির্বাচনে জয়ী হব, সেই জন্যই আমি নির্বাচন করব। দল আসে নাই, সেটা দলের সিদ্ধান্ত। আমি নির্বাচন করব, সেটা আমার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেলেও এখনও তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। 148 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে 8ই মে। 21শে মে পরের ধাপে নির্বাচন হবে 160টি উপজেলায়। দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে হাইকমান্ডের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছেও। আমাদের যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছে, বিভিন্ন জেলার সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবরা বা থানার যারা দায়িত্ব, তারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, মনিটর করছে এবং তাদেরকে অনুরোধ করছে প্রত্যাহার করার জন্য। তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি 8ই মে তো ফার্স্ট ফেজে ভোট, তার আগে হয়তো বিএনপির প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করছে এটা সুন্দর করে দাঁড়াবে আমি মনে করি। এরপরেও চেষ্টা করেছি, যেহেতু উদ্যোগ করে নাই, এখন তাদেরকে নিয়ম অনুযায়ী যেভাবে বহিষ্কার করতে হয় করা হয়, ঠিক সেভাবে বহিষ্কার করা হবে। এই সরকারের আমলই একটা সময় প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা ছিল, উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তোমাদের এই শক্তিটা সংরক্ষিত রাখো, এটা অন্য কাজে লাগাও। এখানে লাগাও, তোমাকে তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো, এটাই তারা মনে রাখে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিলে বৈধতা দেওয়া হবে বর্তমান সরকারকে। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেটআপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ভোট বর্জনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তাদের অপকর্ম ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার মিথ্যাচার, ভয়ভীতি ও গ্রেফতারের মাধ্যমে বিএনপি সহ ভিন্ন মত ও পথের মানুষদের দমনপীড়ন চালাচ্ছে। নেতাকর্মীদের নামে মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের জামিনের পর আবারও জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান। আগামী বছর থেকে হজ কোটার 70% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজযাত্রাকে নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বাড়ানো হবে হজযাত্রীদের প্যাকেজের সংখ্যা।
তারা কোঠা দেবে, কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মানে প্রধানমন্ত্রী সেটা হলো আমরা 70% জন্য আমরা নিতে পারি, একবারে না পারি আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল মক্কা শ্যামল বাংলা ও মক্কা মদিনা গ্রুপের যৌথ উদ্যোগে মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, শুরুতে কোরআন তেলাওয়াতের পর একটি কমিউনিটি সেন্টারে ফুটবল, দৌড়, সাঁতার, ভলিবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে মক্কা শ্যামল বাংলা গ্রুপের সভাপতি আমির সুলতানের সভাপতিত্বে ও বায়েস মুন্সির পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুজিবুর হক মুজিব। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সহসাধারণ সম্পাদক শামসুল হক। উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী জুয়েল, আমিনুল ইসলাম, সরোয়ার ও কাউসার সহ গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দরা। শেষে বিশেষ প্রধান অতিথি ও আগত অতিথি সহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মফিজুল হক। বক্তারা প্রবাসের মাটিতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভূয়সী প্রশংসা করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।